আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের হামিদুর রশিদ স্যার। নবম শ্রেণী বিজিএস দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ। দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে একটু আলাপ করতে চাই। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মানে হলো সবচেয়ে বেশি আসন পেয়ে বিজয় অর্জন করে। পাকিস্তানি সামরিক শাসক চক্র আওয়ামী লীগকে ক্ষমতা না দিয়ে নানা চক্রান্ত শুরু করে। 1971 সালের 3 মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ঢাকার অধিবেশনে আসতে অস্বীকার করেন। অন্যান্য সদস্যকেও তিনি হুমকি দেন না আসার জন্য। এসবই ছিল ভুট্টো ইয়াহিয়ার ষড়যন্ত্রের ফল। ইয়াহিয়া খান 1 মার্চ ভুট্টোর ঘোষণাকে অজুহাত দেখিয়ে 3 মার্চের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কোনো প্রকার আলোচনা না করে অধিবেশন স্থগিত করায় পূর্ব বাংলার জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। অধিবেশন স্থগিত করায় প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে 2 মার্চ ঢাকায় এবং 3 মার্চ সারা বাংলাদেশে হরতাল পালিত হয়। ফলে সকল সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দানে, যেটি বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান হিসেবে পরিচিত, এক ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে পশ্চিম পাকিস্তানের শাসন, শোষণ, বঞ্চনার ইতিহাস, নির্বাচনে জয় হওয়ার পরেও বাঙালির সাথে প্রতারণার ইতিহাস এবং বাঙালির রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন। বিশ্ব ইতিহাসে, বিশেষ করে আমাদের বাঙালি জাতির ইতিহাসে এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের নিকট এ ভাষণ অমর হয়ে থাকবে। সাত মার্চের ভাষণে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হওয়া এবং মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা পায়। এরপরে বাঙালি জাতির সামনে একটি মাত্র গন্তব্য নির্ধারণ হয়, তা হলো স্বাধীনতা। এ ভাষণে তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এ ভাষণে তিনি প্রতিরোধ, সংগ্রাম, যুদ্ধের কলাকৌশল, শত্রু মোকাবেলার কৌশল ইত্যাদি সম্পর্কে দিক নির্দেশনা দেন। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে পরে জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা।
৭ মার্চের বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচি এবং স্বাধীনতা যুদ্ধের আহ্বানে সাড়া দিয়ে সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়। পূর্ব বাংলার সকল অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা বন্ধ হয়। পূর্ব পাকিস্তানের অবস্থা বেগতিক দেখে ইয়াহিয়া খান ঢাকায় আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করতে। ওই সময় ভুট্টোও ঢাকায় আসেন। অপরদিকে গোপন আলোচনার নামে সময় নষ্ট করে, দ্যাট মিন্স কালক্ষেপণ করে, পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য আর গোলাবারুদ এনে পূর্ব পাকিস্তানের সামরিক আক্রমণের প্রস্তুতি গ্রহণ করে। 17 মার্চ টিক্কা খান ও রাও ফরমান আলী অপারেশন সার্চ লাইট নামক বাঙালির উপর হত্যাকাণ্ডের একটি নীল নকশা তৈরি করে। 25 মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে বর্বরতম গণহত্যা অপারেশন সার্চ লাইট শুরু হয়। ইয়াহিয়া ও ভুট্টো ওই রাতে গোপনে ঢাকা ত্যাগ করেন। ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, হত্যা করে বহু মানুষকে। পাকিস্তানি বাহিনী ঢাকার রাজারবাগ পুলিশ ক্যাম্প, পিলখানা, ইপিআর ক্যাম্প, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ করে এবং নৃশংসভাবে গণহত্যা করে। বাংলাদেশের ইতিহাসে 25 মার্চ কালো রাত্রি হিসেবে পরিচিত। এই দিনটি এখন জাতীয় গণহত্যা দিবস হিসাবেও পালিত হয়। স্বাধীনতার ঘোষণা। গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে 26 মার্চের প্রথম প্রহরে, অর্থাৎ 25 মার্চের রাত 12টার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এটি ছিল ইংরেজিতে, যাতে বিশ্ববাসী বুঝতে পারেন। এর বাংলা অনুবাদ হচ্ছে, এটি হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি যে যেখানে আছে, যার যা কিছু আছে, তা নিয়ে রুখে দাঁড়াও। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি থেকে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। স্বাধীনতার এই ঘোষণা বাংলাদেশের সকল স্থানে ওই সময়ের ইপিআরের ট্রান্সমিটার, টেলিগ্রাম, টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার করা হয়। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা 26 মার্চ দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে একবার এবং সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রচার করেন। 27 মার্চ সন্ধ্যায় একই বেতার কেন্দ্র থেকে সামরিক অফিসার মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার সমর্থনে বক্তব্য প্রদান করেন। মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের গঠন খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননকে নতুন নাম দেওয়া হয় মুজিবনগর। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা, মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন করা, 1970 সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। এটি ছিল প্রথম বাংলাদেশ সরকার। ওই দিনই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ ঘোষিত হয়। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে
1971 সালের 17ই এপ্রিল। মুজিবনগর সরকারের কাঠামো: রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এইচ এম কামরুজ্জামান, পররাষ্ট্র আইনমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। স্বাধীন বাংলাদেশ সরকারকে পরামর্শ প্রদানের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। ন্যাশনাল আওয়ামী পার্টির ভাসানী ন্যাপ থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ন্যাশনাল আওয়ামী পার্টির মুজাফফর ন্যাপ থেকে অধ্যাপক মুজাফফর আহমেদ, কমিউনিস্ট পার্টির কমরেড মনি সিং, জাতীয় কংগ্রেসের শ্রী মনোরঞ্জন ধর, তাজউদ্দিন আহমেদ ও খন্দকার মোশতাক আহমেদ। এদেরকে নিয়ে মোট 6 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। আর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী। মুজিবনগর সরকারের কার্যক্রম: বাঙালি কর্মকর্তাদেরকে নিয়ে মুজিবনগর সরকার প্রশাসনিক কাজ পরিচালনা করে। এতে মোট 12টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। এগুলো হচ্ছে প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিকল্পনা কমিশন, যুব ও অভ্যর্থনা শিবির নিয়ন্ত্রণ বোর্ড ইত্যাদি। মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে যেমন কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, স্টকহোম ইত্যাদি শহরে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে। এসব মিশন বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করে। সরকার বিচারপতি আবু সাইদ চৌধুরীকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক, বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ সরকারকে 11টি সেক্টরে ভাগ করা হয়, আর 11টি সেক্টরে 11 জন সেক্টর কমান্ডার নিয়োগ দেওয়া হয়। এছাড়া অনেক সাবসেক্টর এবং 3টা ব্রিগেড ফোর্স গঠন করা হয়। এসব বাহিনীতে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা ভূমিকা রাখে। প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা, গেরিলা এবং সাধারণ যোদ্ধা ছিল। এরা মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ নামে পরিচিত। এসব বাহিনীতে আমাদের দেশের ছাত্ররা, যুবক, নারী, কৃষক, রাজনৈতিক দলের কর্মী, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়ার পরে দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি সামরিক আস্তানায় হামলা চালিয়েছে আমাদের দেশের এসব মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধে সরকারের অধীনে বিভিন্ন বাহিনী ছাড়াও বেশ কয়েকটি বাহিনী দেশের অভ্যন্তরে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে। এসব বাহিনীর মধ্যে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী বিশেষ উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার ক্লাসকে দীর্ঘায়িত করব না। তোমরা SW করে ছবি তুলে আমার আইডিতে অথবা তোমাদের গ্রুপে আপলোড করবে।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মুজিবনগর সরকারের কাঠামো চিহ্নিত করবে, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রটি লিখবে, অপারেশন সার্চ লাইট কি বর্ণনা করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।